রেখা, আমার মনে হয় এভাবে আমাদের সংসার চলবে না। আমাদের এখন নিজের কিছু একটা কাজ শুরু করা উচিত। কিন্তু মোহন, কোনো ব্যবসা শুরু করার মতো টাকা তো আমাদের নেই। আমরা কিভাবে নিজের কাজ শুরু করব? হ্যাঁ রেখা, সেটা ঠিক। এক কাজ করি, আমাদের যে ছোট্ট জমিটা আছে সেটাই বিক্রি করে দিই। যাই হোক, ওই জমিতে তুমি চাষ করতেও যাও না। না রেখা, ওই জমির ব্যাপারে তো সবাই জানে। সেই বড পিপল গাছটার গায়ে নাকি ডাইনির ছায়া আছে। সেই জন্যই তো কেউ জমিটা কিনতে চায় না, আর আমিও ভয়ে ওইদিকে চাষ করতে যাই না। কিন্তু মোহন, আজ পর্যন্ত কেউ তো ওই ডাইনিকে দেখেওনি, এমনকি তুমি নিজেও না। শুধু তোমার বাবা বলেছিলেন, আর তখন থেকেই তুমি ও নিয়েই ভয় পেয়ে আছো। সেখানে যেতে এত ভয় কিসের? রেখা, আজও গ্রামের বয়স্ক লোকেরা এই ব্যাপারে কথা বলে। ঠিক আছে, আমি চেষ্টা করি জমিটা বেচে দেওয়ার। যতটুকু টাকা মিলবে তাতে কিছু একটা কাজ শুরু করব। হ্যাঁ ঠিক আছে, তুমি গায়ে গিয়ে জিজ্ঞেস করো দেখো, কেউ কিনতে চায় কিনা। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। এ কথা বলে মোহন গ্রামের মাঝের চৌপালায় গিয়ে বসে। কিছুক্ষণ সে একা চুপচাপ বসে থাকে। ঠিক তখনই গ্রামের এক লোক, রামদয়াল, সেখানে এসে বসে। এই মোহন, একা এখানে বসে কি ভাবছ? এত চিন্তায় কেন? কি বলব রাম দয়াল ভাই, আমার যে জমিটা আছে সেটা বিক্রি করতে হবে। এখন টাকার একটু দরকার হয়েছে। কোন জমি? ওই যে পিপলের তলায় থাকা জমিটা, যার ওপর ডাইনির বাস আছে সবাই বলে। হ্যাঁ, সেই জমিটাই। কিন্তু ভাবছি বিক্রি করব কিভাবে। কেউ তো কিনতেই চায় না, সবাই একই কথা বলে। হ্যাঁ, এটা তো সবাই জানে, কিন্তু একটা কাজ করতে পারো। কাউকে ডেকে সেই পিপলের গাছটা কেটে ফেলো, তাহলে সেই ডাইনিটাও সেখান থেকে সরে যাবে। কিন্তু কেউ তো সেই গাছ কাটতে রাজি হয় না। তাহলে এমন করো, যাকে ডাকবে তাকে একটু বেশি টাকা দিও, হয়তো কেউ রাজি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। আমি গিয়ে দেখে আসছি কেউ রাজি হয় কি না। এ কথা বলেই মোহন গ্রামে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে শেষমেশ 2 জন মজদুর গাছ কাটতে রাজি হয়ে যায়। দেখো মোহন ভাই, তোমার সেই জমির পিপল গাছ আর ডাইনির গল্প তো সবাই জানে। আমাদেরও টাকার খুব দরকার, তাই গাছ কাটতে রাজি হয়েছি। তো তুমি আগে কিছু টাকা দিয়ে দাও। দেখো ভাই, পুরো টাকা এখনই দিতে পারবো না, তবে এই কিছু টাকা রাখো। কাজ শেষ হলে বাকিটাও দিয়ে দেব। ঠিক আছে, কাল সকালে আমরা গাছ কাটতে যাব। কি মোহন, সকাল থেকে বাড়িতে আসনি? সব ঠিক আছে তো? হ্যাঁ রেখা, আমি ঠিক আছি। আজ দেখছিলাম কেউ আমাদের জমি কিনতে রাজি হয় কিনা। দিয়ে কি হলো? কেউ কিনতে রাজি হলো? না রেখা, যতদিন সেই পিপলের গাছটা থাকবে ততদিন কেউ ওই জমি কিনবে না। তাহলে সারাদিন কি করছিলে? কেন আসতে দেরি হলো? দেখো রেখা, আমি ভাবলাম গাছটা যদি কেটে ফেলা যায় তাহলে ডাইনির ছায়াও চলে যাবে, তাহলেই হয়তো কেউ জমিটা কিনবে। কিন্তু তুমি তো আগেও চেষ্টা করেছিলে, তখন তো কেউ রাজি হয়নি গাছ কাটতে। এবার কিভাবে হবে? হ্যাঁ ঠিক, কিন্তু আজ কিছু লোককে বেশি টাকা দেওয়ার লোভ দেখিয়েছি, তারা রাজি হয়েছে। কাল সকালে তারা গাছ কাটতে যাবে। হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক করেছ মোহন। হ্যাঁ ঠিকই, কিন্তু দেখো গাছ কাটার সময় যেন কোনো ঝামেলা না হয়। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। সকালে ডাইনি কিছুই করতে পারবে না, আর সন্ধ্যার আগেই গাছটা কেটে যাবে। হ্যাঁ ঠিক বলেছ। চলো এখন ঘুমাই, কাল সকালে আমাকে গিয়ে পুরো কাজ দেখতেও হবে। হ্যাঁ ঠিক আছে, চলো ঘুমাতে যাই। এরপর দুজনেই নিজেদের জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল। রেখা, আমি যাচ্ছি, দেখে আসি লোকগুলো এসেছে কিনা। ঠিক আছে যাও, কিন্তু গাছের খুব কাছে যেও না, ওখানে কি হবে কে জানে। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে থাকব। এখন চলে যাচ্ছি। এ কথা বলে মোহন তার জমির দিকে রওনা দেয়। খেতে পৌঁছে সে দেখে মজদুরেরা ইতিমধ্যে গাছ কাটার কাজ শুরু করে দিয়েছে। মোহন ভাই, আমরা কাজ শুরু করে দিয়েছি। সন্ধ্যার মধ্যে গাছ কেটে পরিষ্কার করে দেব। আজই আমাদের বাকি টাকাটা দিয়ে দেবে।
হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যায় টাকা দিয়ে দেব। গাছ কাটতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? না মোহন ভাই, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখন দেখি সামনে কি হয়। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো। মজদুরেরা আবার কাজে লেগে যায়। ধীরে ধীরে দুপুর কেটে সন্ধ্যা নামে। অবশেষে পিপল গাছটা পুরোপুরি কেটে ফেলা হয়। মোহন ভাই, গাছটা পুরো কেটে ফেলেছি। ধন্যবাদ তোমাদের। এই নাও বাকিটা টাকা। মজদুরেরা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। যা হোক, আমার সবচেয়ে বড় চিন্তাটা শেষ হলো। এখন আরাম করে জমিটা বিক্রি করতে পারবো। এ কথা বলে মোহন নিজের বাড়ির দিকে ফিরে আসে। কি হলো মোহন, কাজটা হয়েছে তো? হ্যাঁ রেখা, শেষমেশ সেই পিপল গাছটা কাটিয়ে ফেলেছি। এখন জমিটা নিশ্চিন্তে বিক্রি করতে পারবো। এ তো খুব ভালো খবর। তা কাকে জমিটা বিক্রি করবে ভেবেছ? না, এখনো ভাবিনি। আগামীকাল গাজে গিয়ে কথা বলবো। জমি বিক্রি হবে শুনে কেউ না কেউ কিনতেই চাইবে। আর এখন তো সবাই জেনে গেছে যে গাছটায় ডাইনি ছিল, সেটা আর নেই। হ্যাঁ ঠিক আছে, তবে জমিটা ভালো দামে বিক্রি করার চেষ্টা করবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। এ কথা বলে দুজনে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই এ কি, আমার বাসা, আমার পিপল গাছটাকে কে কাটলো? যে করেছে আমি তাকে মেরে ফেলব। এ কথা বলে ডাইনি নিজের শক্তি দিয়ে দেখে মজদুরেরা কিভাবে তার গাছটা কেটেছে। আমি তো এতদিন শান্তিতে ছিলাম, কিন্তু এরা আমার ঘরটাকেই ধ্বংস করে দিল। আমি কাউকে ক্ষমা করব না, এক এক করে সবাইকে মেরে ফেলব। এ কথা বলে ডাইনি মজদুরদের খুঁজে তাদের সামনে এসে দাঁড়ায় এবং ভয়ঙ্কর এক অভিশাপ ছুড়ে দেয়। এখন বুঝবে আমার ঘর ভাঙার শাস্তি কি। তোরা সবাই দিন দিন কষ্টে তরপাতে তরপাতে মরবি। এ কথা বলে ডাইনি সেখান থেকে হাওয়ার মতো অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকাল। এ কি হচ্ছে? পেটের ভেতর এত তীব্র ব্যথা কেন? আমার চোখও এত লাল হয়ে গেল কিভাবে? না, আমাকে হাসপাতালে যেতে হবে। এ কথা বলে মজদুর দ্রুত গ্রামের হাসপাতালে পৌঁছে নিজের পরীক্ষা করায়। দেখো, তোমার এমন এক রোগ হয়েছে যার এখনো কোনো চিকিৎসা তৈরি হয়নি। কিন্তু আমি বুঝতে পারছি না এ রোগ আমাদের গ্রামে এলো কিভাবে, কারণ আমাদের এখানে এমন রোগ আগে কখনো দেখা যায়নি। আমিও জানি না ডাক্তার সাহেব, হঠাৎ রাতেই আমার এমন অবস্থা হলো। এ কথা বলে মজদুর ডাক্তার দেওয়া ওষুধ নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। চলো রেখা, আমি গাজে যাচ্ছি। দেখে আসি কেউ আমাদের জমিটা কিনতে চায় কিনা। এ কথা বলে মোহন গ্রামমুখী পথে হাঁটতে থাকে। হঠাৎ কিছু দূর যেতেই সে দেখে সেই মজদুরটি তার দিকে আসছে। কি হলো ভাই, তোমার চোখ এত লাল কেন? এত সকালেই কোথা থেকে আসছো? এটা সব ওই ডাইনি করেছে মোহন। কাল রাত পর্যন্ত আমি পুরো সুস্থ ছিলাম, হঠাৎই আমার শরীর খারাপ হয়ে গেল। ডাক্তার বলছেন এই রোগের কোনো চিকিৎসা নেই। এ তো খুব বিপদের কথা। যদি সত্যিই ডাইনি এটা করে থাকে, তাহলে বাকি লোকেদেরও অসুখ হয়েছে। এভাবে হলে তো আমাদেরই কিছু করতে হবে, কারণ ডাক্তার এটার চিকিৎসা করতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলছো। চলো বাকি লোকদের দেখে আসি। ধুর, আমি কেন এই লোভে কাজটা নিলাম? চলো চলো, যদি তাদেরও খারাপ লাগে তাহলে আমাকে কিছু একটা করতেই হবে। এরপর দুজনে অন্য মজদুরদের কাছে যায় এবং দেখে সবার অবস্থাই ভয়াবহ খারাপ। এ কি অবস্থা? এটা সত্যিই ডাইনিরই কাজ, নইলে একসঙ্গে সবাই অসুস্থ হলো কিভাবে? হ্যাঁ, এটা ওই পিপল গাছের ডাইনির অভিশাপ। মোহন, তুমি কিছু একটা করো। আমি এখন করবি বা কি? আমরাই তো ওর বাসা ধ্বংস করেছি। ও তো সেই গাছেই থাকত, কারোর কোনো ক্ষতি করত না। এক কাজ করো মোহন, আমি শুনেছি গ্রামের পাশের জঙ্গলে একজন অঘরী থাকেন, হয়তো তিনি কিছু করতে পারবেন। হ্যাঁ, আমিও তাদের কথা শুনেছি। আমাকেই তার কাছে গিয়ে সাহায্য চাইতে হবে। এ কথা বলেই মোহন জঙ্গলের দিকে রওনা দেয়।
জঙ্গলে ঢোকার পর সে দেখে একটি অন্ধকার গুহার ভিতরে এক অঘরী বাবা ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। মোহন তাদের সামনে গিয়ে দাঁড়ায়। অঘোরী বাবা, আমাদের বাঁচিয়ে নিন। এক ডাইনি আমাদের গ্রামের কয়েকজন মানুষের উপর এমন কিছু করেছে যে না রোগ চেনা যাচ্ছে, না চিকিৎসা কাজ করছে। ডাক্তারও বলে দিয়েছে এদের আর বাঁচানো সম্ভব নয়। কোনো ডাইনির কবল থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন বাপু। তাই তো আমি আপনার কাছে এসেছি বাবা, দয়া করে আমাদের সাহায্য করুন। ঠিক আছে, চলো গিয়ে দেখে আসি। ধন্যবাদ বাবা, আমার সঙ্গে চলুন। এ কথা বলে মোহন অঘরী বাবাকে সেই অসুস্থ শ্রমিকদের কাছে নিয়ে যায়। তাদের দেখার পর অঘরী বাবা গম্ভীর মুখে বলেন, তোদের ওপর ডাইনির শক্তির প্রভাব পড়েছে। বাবা, আমাদের বাঁচান, আমরা মরতে চাই না। থাম, আমি কিছু করছি। এ কথা বলে অঘরী বাবা চোখ বন্ধ করে এক রহস্যময় মন্ত্র পড়তে শুরু করেন। কিছুক্ষণ পর হঠাৎ বাতাসের গতি বেড়ে যায়, আর কয়েক মুহূর্তের মধ্যেই অসুস্থ মানুষগুলো যেন ফিরে পায় নতুন প্রাণ। তারা পুরোপুরি সুস্থ হয়ে যায়। বাবা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের জীবন বাঁচালেন। অঘরী বাবা কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই এক তীক্ষ্ণ ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। ডাইনি সেখানে উপস্থিত হয়। কে সাহস করেছে আমার শিকারকে সুস্থ করতে? আমি তাকে খুন করে ফেলব। ডাইনি উড়ে এসে অঘরী বাবার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে অঘরী বাবা তার দিকে কালি ভস্ম ছুঁড়ে দেন। সেই ভস্ম ছুঁতেই ডাইনি কাতরাতে শুরু করে। তার শরীরে আগুন লেগে যায়, আর কয়েক মুহূর্তের মধ্যেই ডাইনি পুড়ে ছাই হয়ে যায়। বাবা, আপনাকে ধন্যবাদ, আপনি ডাইনির অত্যাচার শেষ করে দিলেন। আমি তাকে মারতে আসিনি, কিন্তু সে আক্রমণ করায় বাধ্য হয়ে তাকে শেষ করতে হলো। এখন সব ঠিক আছে, আমি চললাম। এ কথা বলেই অঘরী বাবা সেখানে থেকে চলে যান, আর মোহনও নিজের বাড়ির পথে রওনা হয়। বাড়িতে পৌঁছে সে রেখাকে দিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বিস্তারিতভাবে বলে দেয়। চলো, অন্তত বিপদ তো কেটে গেল, কারো কোনো ক্ষতি হলো না, আর আমাদের জমিটাও ডাইনির কবল থেকে মুক্ত হয়ে গেল। হ্যাঁ, ঠিকই বলেছ। এরপর কয়েকদিন কাটতে না কাটতেই মোহন সেই জমিটি বিক্রি করে দেয়। জমি বেচে পাওয়া টাকায় সে একটি ছোট ব্যবসা শুরু করে এবং ধীরে ধীরে সুখে শান্তিতে নিজের জীবন যাপন করতে থাকে।